এবার আপনাদেরকে নিয়ে যাব ব্যারাকপুর শিল্পাঞ্চলে। হাটপাড়া, কাঁচরাপাড়া, হালিশহর একের পর এক কাউন্সিলর তারা ইস্তফা দিয়েছেন। আর যে খবর পাচ্ছি আমরা গারুলিয়া, সেখানেও কার্যত একই ছবি। গারুলিয়া পুরসভার 21 জন কাউন্সিলরের মধ্যে 11 জন ইস্তফা দিয়েছেন। সোমবারের মধ্যে আরও 8 জন কাউন্সিলর ইস্তফা দেবেন, এমনটাই দাবি পুরপ্রধান রমেন দাস। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাবো অনন্তর কাছে। অনন্ত, আমার মনে পড়ে যাচ্ছে 2019 সালে অর্জুন সিং দলবদল করেছিলেন, তারপরে এরকম একটা ভাঙন আমরা দেখেছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব দিয়েছিলেন পার্থ ভৌমিককে ওখানে গোটা বিষয়টা দেখভাল করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুটেও যেতে দেখেছিলাম, দেওয়াল লিখন করেছিলেন। সেবার পরিস্থিতি একরকম ছিল, সরকার ছিল, অনেক কিছু করেছে, কিন্তু এবার তো পুরোপুরি আলাদা। হ্যাঁ, একদমই পুরোপুরি বিষয়টি আলাদা, যেহেতু সরকারটাই বদল হয়ে গেছে। আর এই সরকার বদল হয়ে গেছে বলেই যে যখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনো দুর্নীতিবাজকে ছাড়া হবে না, আর এই যে মেসেজ যে সব জায়গায় যাওয়াতেই যেন এই একটা পালা পড়ে গেছে বিভিন্ন পৌরসভা পৌর কাউন্সিলরদের মধ্যে যে কে আগে ইস্তফা দেবে। দেখো, আজকেই 11 জন ইস্তফা দিল গারুলিয়া পৌরসভার পৌর প্রতিনিধি, অর্থাৎ যারা তৃণমূলের বোর্ড ছিল সেই তৃণমূলের পৌর প্রতিনিধি 11 জনই তারা ইস্তফা দিলেন। চেয়ারম্যান নিজে বলছেন যে তিনি ইস্তফা দেবেন আরো 8 জন সমেত, সেটা হচ্ছে সোমবার। অর্থাৎ যে একদম বিধি নিষেধ মেনে, একদম দিনক্ষণ মেনে তারা এগিয়ে যাচ্ছেন ইস্তফা দেওয়ার জন্য। কেন ইস্তফা দেওয়ার হিড়িক প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। তাদের বক্তব্য যে তারা আর ভোট চালাবেন না, নতুন সরকার এসছে, নতুন সরকারকে দিয়ে ভোট চালাবে। কেন, এটা তো আর সাধারণ কথা না যে ভোট ভেঙে যাচ্ছে একের পর এক। দেখো, এই মুহূর্তে নর্থবারাকপুর পৌরসভায় 3 জন কাউন্সিলর তারাও রেজিগনেশন দিয়ে দিল। এখন দেখো, এই যে রেজিগনেশন দেওয়ার পালা, বিজপুর থেকে, যেটা কাঁচরাপাড়া থেকে আরম্ভ হয়েছে, ভাটপাড়া, কালকে ভাটপাড়ায় 32 জন দিয়েছে। প্রথমে 30 জন ছিল, পরে আরো 2 জন বেড়েছে। কোন দিকে যায় পরিস্থিতি নজর থাকবে। কুণালের নিশানায় কি দলে নিষ্ক্রিয় থাকা বর্ষিয়ান নেতারা? কুণাল ঘোষের কচ্ছপ পোস্ট ঘিরে তৃণমূলের অন্তরে কিন্তু তোলপাড়। খোলস ব্যবহার করুন, ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। তৃণমূলের মহা বিপর্যয়ের পর দলের একাংশকে খোঁচা কুণাল ঘোষের। আজ বিশ্ব কচ্ছপ দিবস। তো আমি একটু বন্যপ্রাণ, প্রকৃতি এসব ভালোবাসি। তো এখন এই কচ্ছপ দিবসে কচ্ছপ সংরক্ষণ করা উচিত, কচ্ছপদের উপর যত্ন নেওয়া উচিত। এবং কচ্ছপদের কিছু অদ্ভুত বিষয় আছে। কচ্ছপ দীর্ঘদিন বাঁচে, অনেক সিনিয়র, অনেক অভিজ্ঞ। বাঘ, সিংহ, হাতি এরা কম জানে, মানে অল্প বয়স। কচ্ছপ কিন্তু একটা অনেক দিন, মানে একটা সিনিয়র একটা ব্যাপার থাকে। প্লাস কচ্ছপের ধরুন একটা যে খোলস আছে, চারপাশে একটু এদিক ওদিক হলে কচ্ছপ বেশ খোলে ঢুকে যায়, খোলের ভেতর থাকে। তারপরে একটু মুখ একটু এদিক ওদিক হলে মুখ বাড়িয়ে দেখে নেয় যে সব কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে ইত্যাদিতে। ফলে কচ্ছপের এই যে লাইফস্টাইল, মানে বলতে গেলে জীবন দর্শন, এগুলো তো শেখা উচিত। ফলে এটা আমি বিশ্ব কচ্ছপ দিবসে একেবারে প্রকৃতি বা প্রাণী প্রেমী হিসাবে কচ্ছপের এই বৈশিষ্ট্যগুলো পোস্ট করেছি। এর মধ্যে কোনো আলাদা তাৎপর্য কিছু আমি দেখতে পাচ্ছি না। কচ্ছপদের ভালো রাখতে হবে, কচ্ছপদের সংরক্ষিত রাখতে হবে, কচ্ছপদের সুরক্ষিত রাখতে হবে, এবং কচ্ছপের যেগুলো প্লাস পয়েন্ট সেগুলো তো আমাদের শিখতে হবে। তো সেই হিসেবে আমার এটা একটি সম্পূর্ণ অরাজনৈতিক পোস্ট। এই মুহূর্তে প্রদীপ্ত কান্তি ঘোষ আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, যে পোস্ট আজ কুণাল ঘোষ করেছেন, বেলেঘাটার তৃণমূল কংগ্রেস বিধায়ক, তিনি কচ্ছপের কথা বলছেন। হঠাৎ করে কচ্ছপের জীবন দর্শন নিয়ে তিনি কাদেরকে কি বোঝাতে চাইলেন প্রদীপ্ত? দেখো, কুণাল বাবু যতই বিষয়টিকে রাজনীতি থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করুক না কেন তার পোস্টটিকে, কিন্তু এর মধ্যে রাজনৈতিক বিশ্লেষকরা অন্তত দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের অন্দরেই যেভাবে তোলপাড় চলছে সাম্প্রতিককালে দলের ভরাডুবির পর, আর হয়তো সেই দিকেই তিনি ইঙ্গিত করছেন এবং তিনি বলছেন যে ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন, খোলসের ভেতর থেকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, আর বাইরের ঝামেলা একটু কমলে খোলস থেকে বেরোন। আগে মুখ বাড়িয়ে দেখে নিন কোন দিকে হাঁটবেন, তারপর সুবিধা মতো চলুন। যা শেখার কচ্ছপদের মতো সিনিয়র অভিজ্ঞদের থেকে শিখুন।
কোথাও গিয়ে কি তিনি এই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে থাকা নবীন প্রবীণের দ্বন্দ্বকে আরো একবার সামনে আনলেন? কোথাও গিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা যেভাবে তারা দলের এই ভরাডুবির পর দলের বিরুদ্ধেই আঙুল তুলছেন এবং তারা কি কোথাও সুবিধাবাদী ছিলেন এবং সে কারণে তারাই কি খোলসের মধ্যে ঢুকে যান, পরিস্থিতি বুঝে খোলসের বাইরে বেরোন, এইরকম কি কোনো বিষয় রয়েছে? এবং সিনিয়রদের কথা তিনি বলছেন, অভিজ্ঞদের কথা বলছেন, তার কারণ এই অভিজ্ঞতাকে সামিল করে মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটা করেছিলেন সেই দলে সাফল্য বেশ, বুঝতে ব্যর্থতা পারছি দুটোই প্রদীপ্ত, ছিল। আপাতত ধন্যবাদ। আমি এটুকুই বলবো, গৃহযুদ্ধ সেখানেই হয় যেখানে গৃহ থাকে। তৃণমূল কংগ্রেসের গৃহটা কি আছে? আমরা তো দেখতে পাচ্ছি না, গৃহটাই তো উড়ে গেছে মনে হচ্ছে ঝড়ে। বিজেপির ঝড়ে, মোদি ঝড়ে তৃণমূলের যে ঘরটা ছিল, টালির চালাটা ছিল, সেটাই তো উড়ে চলে গেছে। এখন কোথায় আর যুদ্ধ হবে? এখন নিজেদের মধ্যে একটু চলবে, এরকম পার্টিটাই থাকবে না, অপেক্ষা করুন না কিছুদিন। দেখুন, তৃণমূলের চাপ বোধহয় আরও বাড়িয়েছেন দেবলীনা বিশ্বাস। নিশ্চয়ই মনে আছে আপনাদের, তিনি ইস্তফা দিয়েছেন বড় চেয়ারম্যানের পদ থেকে, বড় চেয়ারপারসনের পদ থেকে। তিনি সেদিনকে বলেছিলেন যে দলের অনৈতিক কাজে তার কোনো সায় নেই, তিনি কোনো রকম চাপের কাছে নতি স্বীকার করবেন না ওই চেয়ারটা বসে, তাই তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন। এদিকে গতকাল তিনি না কালীঘাটে গেছেন না পুরসভাতে গেছেন, বোধহয় আরও চাপ বাড়ানোর চেষ্টা করছেন দলের ওপরে। দেবলীনা বিশ্বাসের সঙ্গে কি তৃণমূল কংগ্রেসের সম্পর্ক একেবারে ছিন্ন হচ্ছে? দেখুন, আমি তো আবার আপনাকে বলছি, আমি মানসিকভাবে সত্যি এই জিনিসটা নেওয়ার জন্য প্রস্তুত ছিলাম না, কিন্তু যেভাবে জোর করে চাপানো হচ্ছিল, একটা প্রেশার, ফোর্সিবলি একটা মানুষকে প্রেশার দেওয়া, সেই জায়গাটা থেকে আমি সরে এসেছি। আবারও বলছি, লোকে হয়তো অন্য চিন্তা ভাবনা করতে পারে বা বলতে পারে এখন দলের খারাপ ফলের জন্য হয়তো সরে আসছি, কিন্তু ঘটনাটা একদম সেটা নয়। এবং সেই জায়গায় নতুন যদি দল কাউকে বসায়, সেটা অলওয়েজ ওয়েলকাম। আর আমার চিঠিটা তার মানে অ্যাকসেপ্ট হয়েছে, এটাও আমার ভালো লাগলো। আর প্রথম প্রশ্নটা করি আরেকবার, যে আজকে আপনি পুরসভাতেও গেলেন না, দলের বৈঠকেও গেলেন না, এটা কি বার্তা? না, আমি মানসিকভাবে প্রস্তুত নই এই মিটিংগুলোতে, তাই জন্য আমি যাইনি। কারণ একটা জিনিস সদ্য ঘটেছে, আমার ওপর দিয়ে গেছে যে ঝড়টা, সেই জায়গাটাতে হঠাৎ করে আজকে মিটিং ডাকলো মানে আমি চলে যাব, সেটাও নয়। আমার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, ফোনও করা হয়েছিল, কিন্তু আমি মন থেকে সেই প্রস্তুতিটা নিইনি যে আমি আজকের মিটিংটায় যাব, মিটিংটা আমি অ্যাটেন্ড করব। এই তৃণমূলটা যখন বিরোধী ছিল 2011 সালে, সেই বিরোধী থাকাকালীন থেকে আমি দলটা করেছি এবং সেই সময় থেকে দলের উত্থান দেখলাম এবং আবারও এই পতনটাও দেখলাম। সেই জায়গাতে দাঁড়িয়ে এই পরিস্থিতিতে যখন আমাকে 18 তারিখ রাত্রির থেকে বারংবার ফোন করা হয়েছে, 19 তারিখ সকলবারও ফোন করা হয়েছে ওভার টেলিফোন, আমাকে কিছু ডাইরেকশনস দেওয়া হচ্ছিল যে ইউ হ্যাভ টু অ্যাক্ট লাইক দিস, ইউ হ্যাভ টু ডু দিস। সো আমি ওই প্রেশারটা নিতে পারিনি, একদমই নিতে পারিনি, কেননা সেটা আমার ঠিক লাগেনি। একটা যদি ভালো কিছু বলতো যেটা কনস্ট্রাকটিভ হয়, সেটা আমি নিশ্চয়ই করতাম। তো যারা আমাকে ফোন করেছিল, কী কারণে করেছিল আমি সেটাও আদৌ বুঝলাম না, কিন্তু যেইভাবে প্রেশারটা দিয়েছিল, যেভাবে অনৈতিকভাবে চাপটা দিয়েছিল, আমি সেই জায়গাটাতে বিরোধ করেছি। আমার মতামতের সঙ্গে বিরোধ হয়েছে, তাই জন্য আমি নিজেকে সরিয়ে দিয়েছি।